গেল ছাত্র আন্দোলনের সময় দেশে হাজার হাজার লাখ লাখ ছাত্র জনতাকে দেখেছি রাজপথে, কিন্তু দেশের বাইরে থেকেও অনেকেই এই ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছেন, আন্দোলনের সমর্থন জুগিয়েছেন। প্রবাসে বসে তাদেরই একজন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান হাবিব। যত কথা অনুষ্ঠানে তিনি আমাদের অতিথি। আপনি গেল ছাত্র আন্দোলনের সময় প্রবাসে থেকে, সুদূর অস্ট্রেলিয়ায় থেকে আপনি তাদের পক্ষে খুব ভূমিকা রেখেছেন। কেন তাদের পিছনে আপনি এই উৎসাহটা দিয়েছিলেন? একজন মানুষ হিসেবে আমি যদি আমাকে মানুষ ক্লেম করি, তাহলে কিছু মানবিক জিনিস আছে যে জিনিসগুলোকে আমি এড়িয়ে দিতে পারবো না। আমি যদি আমাকে মানুষ হিসেবে ক্লেম করি, ফান্ডামেন্টাল কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলোকে যদি আমি অ্যাভয়েড করি, তাহলে আমাকে মানুষ হিসেবে ক্লেম করাটাই মনে হয় যে একটা অপমানজনক বিষয় গিয়ে দাঁড়ায়। আপনি যদি খেয়াল করে দেখেন, এই জুলাই অভ্যুত্থানে আমার সন্তানেরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, ছোট ছোট বাচ্চারা যখন রাস্তায় নেমে আসলো, তাদেরকে পাখির মতো গুলি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আর আমি বসে আছি চুপচাপ। এটা কি একজন মানুষ হিসাবে মানায় আমার প্রতি? আমি বিশ্বাস করি শুধু আমি না, পৃথিবীর বাংলা ভাষাভাষী, অর্থাৎ বাংলা ভাষাভাষী বলা ঠিক হবে না, হয়তো বাংলাদেশি প্রায় 1.5 কোটির মতো মানুষ প্রবাসে বসবাস করে। এই প্রবাসীদের কেউ আছে তার আত্মীয়, ভাতিজা, ভাগিনা, অনেকেই আছে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। আমার আপন ভাতিজা যে অ্যারেস্টেড ছিল, তাকে কেরানীগঞ্জ নেওয়া হয়েছে, তাকে তার উপর প্রহার করা হয়েছে। আমার আপন কাজিন, আমার ছোটো খালার ছেলে, যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, তার উপর নির্যাতন করা হয়েছে। আমি এগুলো নিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন মানবাধিকার সংস্থায় গিয়েছি, আমি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে গিয়েছি, অস্ট্রেলিয়া অনেকগুলো প্রসেশনের আয়োজন করেছি, অনেকগুলো প্রটেস্ট করেছি, অনেকগুলো টিভিতে ওদের ওই আমাদের ওখানকার লোকাল যে পত্রিকা আছে, পত্রিকায় আমি সবগুলো করার চেষ্টা করেছি, যাতে করে জনমতটা গ্যাদার করার চেষ্টা করেছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম। অনেকেই প্রথমত মনে করেছিল, আমি যখন এই কার্যক্রমটা শুরু করি তখন মনে করেছিল পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে শুরু করেছি, কিন্তু পলিটিক্যাল পার্সপেক্টিভ একটা মানুষের থাকতেই পারে, তো তার উপরে আমি তো একজন মানুষ, আমার সন্তানের উপরে, একজন মানুষের উপরে একজন অত্যাচার হবে, আমি চুপ করে বসে থাকবো, এটা তো হতে পারে না। আলটিমেটলি আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছিলাম। দ্যাটস দ্য রিজন বেসিক্যালি। প্রবাসী থেকে আপনি যে কাজগুলো করেছেন, আপনার দেশে এই হচ্ছে সেই হচ্ছে, তো এইটা তুলে ধরেছেন, একবারও মনে হয়নি যে আমার দেশকে আমি এই প্রবাসে ছোট করছি? আমরা চিন্তা করছি আমার মুকুটের সম্মান চলে গেল, অথচ আমার গায়ের পরনে প্যান্ট নাই, পেটে খাবার নাই। এই প্রশ্নটা কি অমূলক নয়? আমি জানি বিদেশে অনেকেই প্রশ্নটা নিয়ে হাজির হয়, বলে আপনারা এখানে প্রসেশন শুরু করেছেন, প্রোটেস্ট করেছেন, আমার দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমার সন্তান যে মরে গেল, আমার ছেলেকে গুলি করে হত্যা করা হলো, আমার ভাইকে আয়নাগরে নিয়ে যাওয়া হলো, এটার কোনো কথাই বলছেন না আপনি আপনার দেশের সম্পদ। হোয়াট ইজ দেশ? আচ্ছা, সেই অবস্থার থেকে কি খুব পরিবর্তন হয়েছে? এখনও তো অনেককে শুনি, গণমাধ্যমে দেখি যে বিনা অপরাধে নিরীহ মানুষজনকে ধরে নিয়ে যাচ্ছে, ভয় দেখানো হচ্ছে, আওয়ামী লীগের দোসর হিসাবে তুলে ধরা হচ্ছে, যেগুলো হয়তোবা বিচার করলে সেগুলোর কোনো প্রমাণ পাওয়া যাবে না। তারপরও একটা ভীতিকর অবস্থা কি এখন নেই? সেটাও স্বীকার করা যাবে না। আমার এই প্রশ্নের প্রতি জাস্টিস করার জন্য আমাকে বলতে হবে, না, আমি ডিনাই করতে পারবো না, সেই পজিশনটা আছে, তবে এর মাত্রা হাজার হাজার গুণ কম। এটা হচ্ছে এক। 2 নম্বর জিনিস হচ্ছে, আমি এখানে বসে আপনার সাথে কথা বলতে পারছি, ওই এখনও ভীতিকর পরিস্থিতিটা আছে, কিন্তু একজন রিক্সাওয়ালা বলতে পারছে কেন এরকম হচ্ছে। আপনি একজন সাংবাদিক, আপনি কোশ্চেন করতে পারছেন কেন এরকম হচ্ছে। সময়টা ছিল গত 15 বছর 7 মাসে একজন সাংবাদিক বলার সাহস ছিল না কেন পলাতক স্বৈররানী এরকম খুন, অত্যাচার, গুম, নির্যাতনের, নিষ্পেষণের এক সাম্রাজ্য তৈরি করেছে। এই প্রশ্ন করার জায়গা ছিল না। আজকে আপনি সেই প্রশ্নটা করতে পারছেন। এই প্রশ্ন করার সাহসের মর্যাদা কি পাওয়া যাবে, নাকি পরবর্তীতে দেখা যাবে তাকে অন্যভাবে কোনো একটা বিপদে, যেটা আগেও ঘটেছে সেরকম করে তাকে কারণ আমরা দেখেছি বিগত সময়ে অনেক সাংবাদিককেও আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে, অনেক সাংবাদিককে জেলে নেওয়া হয়েছে। সেই অবস্থার পরিবর্তন হবে কি না? আমি বিশ্বাস করি, আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের একজন সৈনিক, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে
আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটা সম্মেলনের আয়োজন করেছিল, সমাবেশ 6 তারিখে ছিল। সেখানে প্রধান অতিথির বক্তব্যে জনাব তারেক রহমান একটা কথা বলেছেন, কথাটা আমি জাস্ট কোট করছি। উনি বলেছেন, তোমরা যদি অতীত নিয়ে পড়ে থাকো, কোনো মানুষ যদি অতীত নিয়ে পড়ে থাকে তাহলে তোমার এক চোখ অন্ধ, আর যদি তুমি ভুলে যাও, অতীত ভুলে যাও, তাহলে তোমার 2 চোখ অন্ধ। তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে প্রিসাইজ অপটিমাম সলিউশন হচ্ছে আমি অতীত থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমানে সেটাকে ইউটিলাইজ করে একটা সুন্দর সার্বভৌম স্বাধীন ভবিষ্যৎ গড়ে তোলা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনি খেয়াল করে দেখেন, যে নেতা এই বক্তব্যটা দিতে পারে, তার মানে আমি জানি না বাংলাদেশের এই কন্টেম্পোরারি আমাদের 10-15-20 বছরের রাজনীতির বাংলাদেশের কোন নেতা এরকম ফিলোসফিক্যাল পয়েন্ট নিয়ে কথা বলেছে যাতে করে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। আমি দেখি না। সুতরাং বাংলাদেশকে যখন নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমানের নেতৃত্বে তৈরি হবে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, বাংলাদেশের প্রতিটি মানুষ সেখানে যা ইচ্ছা সে বলতে পারবে, বাংলাদেশের প্রতিটি মানুষ ওই জিনিসটা, ওই শান্তিটা পাবে যে শান্তি গত 15 বছর 7 মাসে কল্পনাই করতে পারেনি। বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হবে একটি সুন্দর পরিবেশ যেখানে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে পারবে, চাকরিজীবীরা চাকরি করতে পারবে, সাংবাদিকরা তাদের মত প্রকাশের। সাংবাদিকতা কী বেসিক্যালি? সাংবাদিকতা আমি যেটুকু বুঝি, সংবাদ মাধ্যম হচ্ছে দর্পণ, আয়না, কোনো একটি সমাজ, কোনো একটি দেশের দর্পণের মতো। আর সাংবাদিকরা হচ্ছে বিবেক, তাদের বিবেকের দর্পণে যে জিনিসটা প্রস্ফুটিত হবে তাই তো হচ্ছে সাংবাদিকতা। আমি যদি সেই সাংবাদিকতাকে বন্ধ করে দেই, বাকশাল তৈরি করি, শেখ মুজিবুর রহমান যা করেছিল 1975 সালে, ওই কি জানি বলা হয় 25 মিনিট 40 মিনিটের একটা কনভারসেশনের পরে বাকশাল তৈরি করে বাংলাদেশ থেকে সকল মিডিয়াকে 4টা মিডিয়া রেখে সব বন্ধ করে দিয়েছিল, সেই হিসাব আর চালু হওয়ার কোনো চান্স নাই। বাংলাদেশের মানুষ এখন জেগেছে, ছাত্র জনতা জেগেছে, আমরা সাধারণ মানুষ যারা আছি তারাও জেগেছি, রাজনীতিবিদরা জেগেছে, ঐক্যবদ্ধ হচ্ছে। এখন আর সেগুলো হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। বিরোধী দলে থাকলে বা ক্ষমতায় না থাকলে অনেককেই আমরা ফিলোসফি নিয়ে বা সুন্দর পরিকল্পনা ভবিষ্যতের কথা বলি, কিন্তু ক্ষমতায় গেলে তো দেখি সেটা সবাই ভুলে যান। আপনার কি মনে হয় যে ফিলোসফির কথা আপনি বলছিলেন বা যে ফিলোসফারের কথা বলছিলেন সেটা ভবিষ্যতে সত্যিকার অর্থেই দেশের মঙ্গল হবে? কেউ ভুলে যাবেন না? আপনি কিছু পয়েন্ট যদি দেখবেন যে সেটা রিফ্লেক্ট করছে সুদূর প্রসারী শান্তির একটা বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। কীভাবে? আপনি জনাব তারেক রহমান 13 জুলাই 2023 সালে 31 দফার যে রাষ্ট্র কাঠামো সংস্কারের যেই 31 দফা দিয়েছেন, সেখানে আপনি দেখবেন 2 নম্বর দফাটার মধ্যে বলা হয়েছে রেইনবো নেশন অ্যান্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। হোয়াট ডাজ ইট মিন বেসিক্যালি? এটা হচ্ছে আমরা এমন একটি দেশ গঠন করব যে দেশের মধ্যে প্রত্যেকটা মানুষের তার সাথে আমার মতের অমিল থাকতে পারে, কিন্তু তার কন্ট্রিবিউশন সেখানে থাকবে। শুধু নট অনলি দ্যাট, বলেছে ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। তার মানে যেগুলো পতিত হয়েছে, যারা বিপথে চলে গিয়েছিল, তারা তো আমার দেশেরই মানুষ। উই উইল হ্যাভ সাম সর্ট অফ সলিউশনস যাতে করে থিংস উইল বি অ্যাডাপ্টেড অ্যান্ড কান্ট্রি উইল রান ইন এ প্রপার ওয়ে। কী করছেন উনি? এটা দিয়েছেন। দ্বিতীয় আপনি দেখেন, খেয়াল করে, আমাদের দেশের, আমরা ছোটোবেলা থেকে ছাত্র রাজনীতি করেছি, ছোটোবেলা থেকে দেখেছি এই যে বিভিন্ন ফেস্টুন ব্যানারের একটা ঢাকা শহর ছিল, আপনারা দেখেছেন। আমি তো গত এক যুগ আসতে পারিনি দেশে, আপনারা দেখেছেন কি অবস্থা ছিল। দেখেন কি করেছেন তারেক রহমান, এগুলো বাদ দিয়ে দিয়েছে। তার মানে জনগণের জন্য ক্ষতি সাধিত হয়, দেশের জন্য অসুন্দর হয়, কোনো কাজই উনি করছেন না। ওনার প্রতিটা স্টেপ দেখবেন, এই স্টেপ তো আর কেউ নেয়নি। তার মানে সত্যিকার অর্থেই উনি চাচ্ছেন এবং উনি বলছেন নেতাকর্মীদেরকে, তোমরা কাজ করো, তোমরা 31 দফা নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাও। আমরা সত্যিকার অর্থেই চাই একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে প্রকৃত গণতন্ত্র থাকবে, যেখানে থাকবে স্বাধীনতার যে যুদ্ধের যে মূল 4টে স্তম্ভ, সে 4টে স্তম্ভ থাকবে, সামাজিক ন্যায় বিচার থাকবে, মানুষের মর্যাদা থাকবে, সাম্য থাকবে, গণতন্ত্র থাকবে। তাই চাচ্ছে, ইনশাল্লাহ আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি বলে আমি বিশ্বাস করি। রাজনীতির কথা তো শুনলাম, আরও হবে রাজনীতির কথা। তার আগে আপনার সম্পর্কে যদি একটু জানতে চাই,
আপনার জন্ম, আপনার পড়াশোনা এবং পেশাগত? আমার বাড়ি হচ্ছে চাঁদপুর জেলার কচুয়া থানা। আমাদের গ্রামটা হচ্ছে একেবারেই প্রত্যন্ত অঞ্চল, যেটা কচুয়া থানার একটা বর্ডার, জেলার বর্ডার, একেবারে বর্ডারে যদি একটা গ্রাম হয়, যেটুকু প্রত্যন্ত হওয়া উচিত, আমি সেই প্রত্যন্ত অঞ্চলের ছেলে। আমার গ্রামের নাম হচ্ছে কবরখোলা। আমি সেখানে আমার প্রাইমারি পড়েছি, তারপরে হাই স্কুলে পড়েছি কিছুদিন কুমিল্লাতে। আমার নানা বাড়ি হচ্ছে আমার দাউদকান্দি থেকে আমি এসএসসি কমপ্লিট করেছি। তারপরে আমি পড়াশোনা করেছি তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে, ডিপ্লোমা করেছি এখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং। ব্যাচেলর কমপ্লিট করে হচ্ছে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে সিঙ্গাপুর ব্রাঞ্চে। মাস্টার্স কমপ্লিট করে হচ্ছে অস্ট্রেলিয়া মেকর ইউনিভার্সিটি থেকে। আমি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার দীর্ঘ বছর চাকরি করেছি অনেকগুলো কোম্পানিতে। লাস্ট ইয়ারে আমি চিন্তা করলাম যে চাকরি না করে ব্যবসাটা শুরু করে দিই। ব্যবসা শুরু করলাম, সেটা হচ্ছে আমি জাপান থেকে কার ইম্পোর্ট করে সেটা অস্ট্রেলিয়ায় সেখানে সেল করছি। এটা একটা বিজনেস করছি। যখন পলাতক শৈল রানীর পতন হলো, দেশে আসলাম দীর্ঘ বছর পরে। এখন দেশের মানুষের সাথে মেশার চেষ্টা করছি। যেই ছাত্র রাজনীতি করেছি, যুব রাজনীতি করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়ায় রাজনীতির সাথে সংযুক্ত ছিলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন মানুষের কাছে গিয়ে মানুষের সেবা করার চেষ্টা করছি। আমি বাংলাদেশেও ব্যবসাটা বাংলাদেশে করার চেষ্টা করছি। কাগজপত্র অলমোস্ট শেষ হয়ে গেছে, হয়তো আমরা কিছুদিনের মধ্যে লঞ্চ করতে পারবো ইনশাল্লাহ। অস্ট্রেলিয়ায় যখন জব করেছি, তখন নিউ সাউথ ওয়েলস ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আমি জবটা করেছি। বেসিক্যালি আমার পজিশনটা ছিল আইটিএস প্রজেক্ট ম্যানেজার। আইটিএস স্ট্যান্ডস ফর ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম, যেটার মাধ্যমে অনেকগুলো বাংলাদেশের যে জ্যামটা আছে, বাংলাদেশের যেই ট্রাফিক জ্যাম আছে বাংলাদেশের, এটাতে আমাদের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম। আই থিঙ্ক আমরা যদি কিছু সিস্টেম, যে অভিজ্ঞতা আমি গ্যাদার করেছি, সেই সিস্টেমটা যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, মেবি প্রবাবলি উইল বি এবল টু রিজলভ লিটল বিট প্রবলেমস। এটা হচ্ছে একটা জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, আমি অস্ট্রেলিয়া ভিত্তিক একটা মানবাধিকার সংস্থা আছে, সেটার নাম হচ্ছে IRAT স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল র্যাপিড ইন্টারভেনশন গিয়া ফর হিউমিলিয়েটেড অ্যান্ড টর্মেন্টেড। আমি সেটার চেয়ারম্যান। এটা 2016 থেকে প্রতিষ্ঠা করে আই বিন ওয়ার্কিং ফর ভেরিয়াস টাস্কস। নাও আই থিঙ্ক যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছি রাজনৈতিকভাবে, প্রফেশনালি, আর হচ্ছে হিউম্যান রাইটস পার্সপেক্টিভ থেকে, সেই এক্সপিরিয়েন্সটা আমি এখানে ইউটিলাইজ করতে চাচ্ছি সাধারণ মানুষের কাছে গিয়ে। অ্যান্ড আই হ্যাভ বিন স্টার্টেড অলরেডি। আমি আমার জন্মস্থান যেটা কচুয়া, চাঁদপুর জেলার কচুয়া, সেই কচুয়ায় আমি মানুষের ঘরে ঘরে যাচ্ছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমার এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, যেগুলো প্রজেক্ট বলতে মানুষের উপকারের প্রজেক্ট। সেই প্রজেক্টগুলো নিয়ে আমি কাজ করছি। সকাল সন্ধ্যা, আমি গতকাল রাতে এসেছি ঢাকা থেকে, আমার এলাকা থেকে ঢাকায় ব্যস্ত। আমি সকাল থেকে সন্ধ্যা অবধি মানুষের কাছে যাচ্ছি। জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সে 31 দফাটা নিয়ে যাচ্ছি। তারেক রহমান কী চাচ্ছেন সেটা বলার চেষ্টা করছি। নির্বাচন নিয়ে কি ভাবছেন? মনে হয় কি সহসা নির্বাচন দেখতে পাবেন? এটা একটা ভেরি কম্পাউন্ডেড কোয়েশ্চেন, আই উড সে, বিকজ the situation is really compounded, and I don't know where's the optimum solution to that compounded problem. আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, নির্বাচন ছাড়া কোনো গতান্তর আসলে নেই। কেননা বর্তমান যে বিশ্ব, সে বিশ্বের মধ্যে যেই টেস্টেড রাষ্ট্র ব্যবস্থার সিস্টেম সবচেয়ে বেটার, সেটা হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবেন কার মাধ্যমে উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা কাকে দেয়া হবে। এখন যদি জনগণ সিদ্ধান্ত নিলে কী কী সুবিধা পাওয়া যায়, জনগণ সিদ্ধান্ত নিলে সুবিধাটা পাওয়া যায় যে কোনো ধরনের প্রবলেম ফেস করতে সুবিধা হয়। যেমন আপনি যদি ধরে নেন পলাতক শৈল রানী খুনি হাসিনা গত 15 বছর 7 মাস, ওটা খেয়াল করে দেখবেন যে আমাদের যে পররাষ্ট্রনীতিটা ছিল, অত্যন্ত নতজানু পররাষ্ট্রনীতি ছিল, কিছু করার ছিল না, কারণ দাদারা এসে বসিয়েছে, দাদাদের কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। কিন্তু জনগণ যদি তাদেরকে বসাতো, যদি জনগণের কথায় হতো, তাহলে তাদের সেই সুযোগটা থাকতো না, তাদের কথা বলার স্কোপ থাকতো। আপনি খেয়াল করে দেখবেন পঞ্চগড়ে বিএসএফ,
একজনকে গুলি করে হত্যা করেছে। এখন কি হচ্ছে, হ্যাঁ, এটা তো নতুন কিছু না। অবশ্যই পুরান, বাট পয়েন্টটা হচ্ছে কি করার সাথে সাথে কি করেছে ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব সকল রাজনৈতিক দলকে ডেকেছেন, তাদের সাথে কথা বলেছেন। দে হ্যাভ বিন ট্রাইং, কী করছেন আসলে বেসিক্যালি করছেন যে আমরা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, বাট আমরা ইউনাইটেড আছি, এটা বোঝানোর চেষ্টা করছেন। এখন যদি একটা সরকার থাকতো, একটা নির্বাচিত, আপনাকে এটা বোঝানোর কোনো দরকার ছিল না। তার মানেটা কি? তার মানে হচ্ছে একটা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনার জন্য গণতান্ত্রিক সিস্টেম ছাড়া অন্য কোনো সিস্টেম আদ্যবধি পৃথিবীতেই পরীক্ষিত হয়নি। সুতরাং গণতন্ত্রের পথে আমাদেরকে যেতে হবে, কিন্তু কবে যাব সে কবে যাবর উত্তর আমার কাছে নেই। কবে যাবর উত্তর হয়তো জনাব ডক্টর ইউনূস সাহেবের কাছে থাকতে পারে, কিন্তু আমি মনে করি একজন অত্যন্ত ছোট্ট রাজনৈতিক কর্মী হিসেবে জনাব ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত সম্মানিত একজন মানুষ, এবং এটা আমাদেরই আন্দোলনের ফসল। বেসিক্যালি উনি আমাদেরই সরকার, আমরা আন্দোলন করি, ছাত্রজনতা আন্দোলনের ফসল। ওনার একটা রোড ম্যাপ দেওয়া উচিত। কেন রোড ম্যাপ দেওয়া উচিত? সে রোড ম্যাপের মাধ্যমে কী করতে পারেন? রোড ম্যাপের মাধ্যমে এতে করে মানুষ আশ্বস্ত হতে পারবে, প্রতিটি রাজনৈতিক দল আশ্বস্ত হতে পারবে নির্বাচনটা কবে হচ্ছে, কিভাবে আমরা যাচ্ছি। এখন তো আসলে আমরা একটা পাজলের মধ্যে আছি, শুধু আমরা না, সবাই পাজলের মধ্যে আছে। পাজলের মধ্যে থাকাটা হয়তো ঠিক হবে না। এবং আমি একটা জিনিস নোটিস করেছি, প্রত্যেকটা রাজনৈতিক দলই বলার চেষ্টা করছে যে একটা নির্বাচনী রোড ম্যাপ দেওয়া খুবই জরুরি। না, আমি বিশ্বাস করি নেক্সট ইয়ারের মধ্যে যদি নির্বাচনটা হয়ে যায়, তাহলে আমাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, দেশের মানুষের জন্য ভালো হবে, অর্থনীতির জন্য ভালো হবে, সুশাসনের জন্য ভালো হবে, 3G যেটা সকল 3Gর জন্য ভালো হবে ইনশাআল্লাহ। আপনি আপনার এলাকা চাঁদপুরের কচুয়া, তাকে নতুন কোনো রোল মডেল বা নতুন কিছু দেওয়ার পরিকল্পনা আছে কি না, যেটা দেখে হয়তো বা আমাদের দেশের অন্য এলাকাগুলো, অন্য আসনগুলো অনুপ্রাণিত হবে? প্রত্যেকটা রাজনীতিবিদের হয়তো এরকম একটা ইচ্ছা থাকে, তার যে এরিয়াটা থাকে, কনস্টিটিউয়েন্সিটা থাকে, সেই কনস্টিটিউয়েন্সিটাকে একটা রোল মডেল হিসেবে দাঁড় করাবেন। সময়ের প্রেক্ষিতে ক্ষমতার উত্তাপে হয়তো সে জিনিসটি হয়তো সবসময় করে উঠতে পারে না। আমি যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, আমি চাই এমন একটি কচুয়া গড়ে তুলতে চাই যে কচুয়ার মধ্যে মানুষের বন্ধন, মানুষের সম্প্রীতি টিকে থাকবে। একটা জিনিস আমাকে খুবই ব্যথিত করেছে, সেই জিনিসটা আমি খুব নোটিস করছি গত বাংলাদেশে আসার পর থেকে, গত 2-2.5 মাসে। সেটা হচ্ছে মানুষের জিতে যাওয়ার প্রবণতা, মানুষের সত্য না বলার প্রবণতা। এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা নিয়ে হয়তো অনেক ব্যাখ্যা করা সম্ভব। আমি যে জিনিসটা করতে চাই কচুয়ার মধ্যে, কচুয়ার ইনফ্রাস্ট্রাকচারাল কি উন্নয়ন আমি করতে পারবো তো আমি জানি না, এটা হচ্ছে সরকারি একটা ব্যবস্থাপনা থেকে হবে সেটা। কিন্তু আমি কচুয়া এমন একটা মডেল তৈরি করতে চাই যে মডেলের মধ্যে, কচুয়ার মধ্যে মানবিক বন্ধন দৃঢ় হবে। আমি কচুয়ার গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে হাঁটছি, আমি হাঁটতে গিয়ে একটা জিনিস দেখতে পাচ্ছি, শুধু কচুয়া না, অনেক জায়গায় আমি দেখেছি, বেসিক্যালি যেখানেই গিয়েছি দেখেছি, যখন দুইটা ফ্যামিলি অথবা পাশাপাশি যারা নেইবার থাকে, তাদের মধ্যে যখন বন্ধন থাকে, আপনি যখন মাঝখানে গিয়ে দাঁড়াবেন বুঝতে পারবেন তাদের মধ্যে বন্ধন আছে। আর যদি বন্ধন না থাকে সেটাও আপনি বুঝতে পারবেন। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমি যত জায়গায় ঘুরেছি বাংলাদেশের আসার পর থেকে দেখেছি মানুষের মধ্যে বন্ধনটা কমে গেছে। আমি এমন একটা কচুয়া গড়ে তুলতে চাই যে কচুয়ায় মানুষের মধ্যে বন্ধন থাকবে, মানুষের মধ্যে মানবিকতা বোধ থাকবে, মানুষের মধ্যে সম্প্রীতি থাকবে। আপনি যদি এলাকায় কাজ করার দায়িত্ব পান, সেটা নির্বাচিত হতে পারেন, নির্বাচিত হয়ে, বা নির্বাচন ছাড়াও যদি কোনোভাবে কাজ করার সুযোগ তৈরি হয়, প্রথম কোন কাজটি করবেন আপনি আপনার এলাকার জন্য? আমি যদি দায়িত্ব পাই, আমি প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে সকল ধর্মের, সকল মতের, সকল বয়সের, সকল পেশার লোকজনকে ঐক্যবদ্ধ করে তাদের কাছে জানতে চাইব তারা কিভাবে তাদের জীবন চালাতে চায়, তাদেরকে আমি জানতে চাইব প্রথম। দেন আই উইল অ্যাসেস অল দোজ পয়েন্টস। আমি অ্যাসেস করে তারপরে আমি শুরু করবো যে কী করা যেতে পারে। প্রথম আমার কাজটা হচ্ছে রিকনসিলিয়েশন। মানুষ আমাদের ঐক্যবদ্ধ যদি না থাকতে পারি, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে আমাদের পক্ষে রাজনীতি করা সম্ভব না। আমি যে নেতার রাজনৈতিক আদর্শ উদ্বুদ্ধ হয়েছি সেটা হচ্ছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফার মাধ্যমে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদর্শের রাজনীতি শুরু করেছেন। 19 দফার 19তম দফায় বলেছেন যে
জাতীয় ঐক্য সুদৃঢ় ও সংহতিকরণের কথা বলা হয়েছে। উনি বলেছেন আমাদের জাতীয় ঐক্য যখন সুদৃঢ় হবে তাহলেই আমরা একটি সমৃদ্ধ জাতি গঠন করতে পারব। ওই পয়েন্টটার উপর ভিত্তি করেই আমি কচুয়ার সকল মানুষকে ঐক্যবদ্ধ করে প্রথম কাজটাই হবে তাদেরকে ঐক্যবদ্ধ করা, ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাওয়া। আপনি এই তো বিগত সরকারের অনেক সমালোচনা করছিলেন, বিগত সরকারের কোনো ভালো কাজ কি আপনার চোখে পড়ে না? বিগত সরকারের ভালো কাজ আমার চোখে পড়ে। আমি কি কি সেটা আমাকে যদি অনেস্টলি যদি বলতে হয়, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা যদি আপনি বলেন আমাকে, আমি বলবো যে দে হ্যাভ বিন লট অফ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হ্যাভ বিন ডান। এখানে যেমন 300 ফিটের একটা রাস্তা আছে, কি জানি নাম ওইটার, 300 ফিট আমি গিয়েছিলাম, রাস্তাটা আমার খুব পছন্দ হয়েছে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং। যেটা হয়েছিল আপনি আইয়ুব খানের সময় হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে আইয়ুব খানের সময় যদি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, তারপরের ডেভেলপমেন্ট মনে হয় ধরা যাবে হচ্ছে এই স্বৈর শাসক এরশাদের সময়ের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা বললে আমার কাছে কি মনে হয় জানেন? পদ্মা ব্রিজ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, এগুলো চোখে পড়ে না? না, এগুলো পড়বে না। কারণ এগুলো পড়লে সমস্যাটা হয়ে গেছে কোথায় জানেন? সমস্যাটা হয়ে গেছে, এটা আমি অস্বীকার করতে পারবো না, পদ্মা ব্রিজ হয়েছে বড় একটা ইনফ্রাস্ট্রাকচার। যে আমার খরচ করার কথা ছিল আমি 5 টাকা, সেখানে আমার খরচ হয়ে গেছে 25 টাকা। 25 টাকা খরচ করার পরে বলছি আমি অনেক কিছু করে ফেলেছি। আওয়ামী লীগ সরকারের আমলে রাস্তাঘাট এত বেশি পাকা হয়েছে, আর কোনো কাঁচা রাস্তা নাই, সব পাকা শেষ। আমি ওই মাঠে ঘাটে প্রতিটা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে যাওয়ার ফলে যেটা আমি দেখতে পাচ্ছি প্রতিটা রাস্তা হয়েছে, পাকাও হয়েছিল, ভাঙ্গা, এমন বড় বড় গর্ত, অনেক বড় বড় গর্ত, তার মধ্যে পানি জমে আছে, গাড়ি যেতে পারছে না, রিক্সা যেতে পারছে না। তাহলে ইনফ্রাস্ট্রাকচারটা কতদিন আগে করা হয়েছে? অথচ 10 বছর আগে করা হয়েছে। তাহলে কেন বলা হচ্ছে সকল ইনফ্রাস্ট্রাকচার? তারা ইনফ্রাস্ট্রাকচার করেছে, সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো দৃশ্যমান কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু ক্ষতিটা যেটা হয়েছে ক্ষতিটা হয়েছে আপনাকে আমাকে মরালি হত্যা করা হয়েছে, একটি জাতিকে মরালি ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি ইনফ্রাস্ট্রাকচার দিয়ে কী করবো? আপনি যদি দেখেন আমাদের অ্যাথেন্স তো একটা সময় ছিল সারা পৃথিবীর কেন্দ্রভূমি, তাই না? অ্যাথেন্সটা কেন ধ্বংস হয়ে গেল? গ্রিসের রাজধানী, রাইট। কেন ধ্বংস হয়ে গেল সেই অ্যাথেন্স ছিল সক্রেটিসের জন্মভূমি, প্লেটোর জন্মভূমি, আপনার ডিওজেনিসের জন্মভূমি, অসংখ্য ফিলোসফারের জন্মভূমি সেই অ্যাথেন্স। কেন এখন সেই অ্যাথেন্সের আপনি গুনছেন না? আমি গুনছি সারা পৃথিবীর মানুষ। ওয়াই? বিকজ মরালি তারা ধ্বংস হয়ে গিয়েছিল একটা জায়গায় গিয়ে। যখন মরালিটি ধ্বংস হয়ে যায়, ইনফ্রাস্ট্রাকচারলি আপনি উন্নত করেন, তখন আসলে বেসিক্যালি এটা উন্নয়ন নয়, এটা আপনার ধ্বংস। আমরা শুনি এই কথাটা যে আওয়ামী লীগ কি কোনো উন্নয়ন করেনি। ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন তারা করেছে সত্য, চুরির মোটিভ দিয়ে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করেছে, কিন্তু এর মধ্যে তারা মরালি ধ্বংস করে দিয়েছে, যেটা হচ্ছে আমরা অন্ধকারের দিকে যাওয়ার রাস্তাটাকে প্রশস্ত করেছে। আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান? কার নেতৃত্বে চলতে চান? আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ দেখতে চাই, সে বাংলাদেশের একটা রূপরেখা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ থেকে 1.5 বছর আগে। যেমন বাংলাদেশ দেখতে চান, সেরকম বাংলাদেশটি হচ্ছে জনগণের বাংলাদেশ, 31 দফার বাংলাদেশ, যে বাংলাদেশে আমাদের মধ্যে বিভেদ থাকবে না, যে বাংলাদেশে সাম্য থাকবে, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, যে বাংলাদেশে শিক্ষার মান ঠিক থাকবে, যে বাংলাদেশের মধ্যে আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে ভ্রাতৃত্বের যে বন্ধন ছিল, মানুষের যে বন্ধন ছিল, সে বন্ধন আবার প্রতিষ্ঠিত হবে। আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। সাম্প্রতিক সময়ে বিশেষ করে ক্ষমতার পালাবদলের পর আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী ভারত বাংলাদেশ সম্পর্কের যে অবনতি, সেটাকে কিভাবে মূল্যায়ন করেন? ভারত বাংলাদেশের সম্পর্ক, আমি একটা জিনিস আজকে খেয়াল করছিলাম যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বেসিকলি ভালো থাকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। কেন? আওয়ামী লীগ হচ্ছে ভারতের রিপ্রেজেন্টেটিভ বলা যেতে পারে। তারা যখন বলে যে তাদের 7 সিস্টার, তারা বাংলাদেশকে 8 সিস্টার হিসাবে ধরে, এবং তাদের 8 সিস্টারে তাদের মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করেন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যিনি হন, উনি মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করেন বলে ওই সময়কার তারা
নতজানু পররাষ্ট্রমন্ত্রী হিসাবে পররাষ্ট্রনীতির মাধ্যমে ভারতের পারপাসটা এখানে বসে বসে তারা সার্ভ করেন। এছাড়া ভারত বেসিক্যালি কোনো ভালো মোটিভ নিয়ে কখনোই বাংলাদেশের জন্য কোনো কিছু করেনি। আপনি যদি 71 দেখেন, উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে 71-এ তারা আমাদের উপকার করেছে, এটাকে আমি অস্বীকার করার কোনো জো আমার নেই। কিন্তু এটার পেছনের মোটিভও কিন্তু ছিল ইল মোটিভ। পশ্চিমে পশ্চিম পাকিস্তান, পূর্বে পূর্ব পাকিস্তানে রেখে ভারত তো শান্তিতে পারবে না, সুতরাং তারা বিভেদ তৈরি করে দিবে। ইটস ভেরি নর্মাল, ডিভাইড অ্যান্ড রুল, সে সিস্টেমটা করেছে। তারপরও তাদের প্রতি ধন্যবাদ দিতে হয়। কিন্তু আমি না, শুধু আপনি নিজেই খেয়াল করে দেখবেন, ভারতের সবসময় তারা আমাদের নেইবার, কিন্তু তাদের আচরণটাই হচ্ছে বিগ ব্রাদার আচরণ। তাদের আচরণটা হচ্ছে দে আর দ্য বস, উই আর দেয়ার এমপ্লয়িজ, অথবা তাদের চাকর বাকরের মতো এরকম একটা আচরণ করতে থাকে। আমরা তো এই আচরণে যেতে চাই না। অবশ্যই ভারত একটা বড় রাষ্ট্র, উইল হ্যাভ ভেরি গুড রিলেশন উইথ দ্যাম, কিন্তু আমাদের ডিগনিটি রেখেই আমাদের সেই রিলেশনটা থাকতে হবে, আমাদের দেশের সম্মানটা রেখে সেই আমাদের রিলেশনটা থাকতে হবে। তারা আমাদের দেশের সকল সার্বভৌমত্ব ধ্বংস করে দিবে, আমাদের দেশের উপর দিয়ে ট্রেন চালানোর ব্যবস্থা করবে, আমাদের রিলিজ পাঠানো হয় কি করে না করে, কি যে একটা অবস্থার মধ্যে আছি। বাংলাদেশে 10 লাখ এমপ্লয়ি ভারতের, কেন আমাদের দেশ এই যে 10 লাখ এমপ্লয়ি বলছিলেন, এটা কিন্তু আমাদের এক উপদেষ্টা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু বলেছিলেন যে 27 লাখ। পরবর্তীতে উনি বলেছেন যে তখন তো আর আমরা দায়িত্বে ছিলাম না, এই জন্য বলেছি। তো এই যে 10 লাখের যে তথ্য দিলেন, এটা কতটা তথ্যভিত্তিক? আমি সেটা যেটুকু পড়েছি পেপার পত্রিকায়, আমি তো আর কোনো পরিসংখ্যান সংস্থাও আমার নেই, আমি যেটুকু পড়েছি সেটা হচ্ছে পেপার পত্রিকা। এই যে পেপার পত্রিকায় পড়া বা টিভিতে দেখা, যেটা আমরা সম্প্রতি প্রতিবেশী দেশে বিভিন্ন টিভি চ্যানেলে যা দেখি, ঠিক আপনার এই বক্তব্যটা কি সেমনই নাকি? আমি সেরকম হতে পারে হয়তো, আমি জানি না। তবে আমি যেটা বলি, হতে পারে সেটা 10 লাখ হতে পারে, সেটা 20 লাখ হতে পারে, সেটা 15 লাখ হতে পারে। ধরে নেন যদি 10 লাখ মিনিমাম, বাদ দেন 27 লাখ, ধরে নেন 10 লাখ। যদি মিনিমাম 10 লাখও হয়ে থাকে, 10 লাখ কেন এখানে থাকবে? সেটার জন্য তো তারা দায়ী না, এখানকার যারা তাদেরকে নিয়োগ দিয়েছে তাদের কথা কেন এড়িয়ে যাচ্ছি আমরা, যে তাদেরকে কেন নিয়োগ দিচ্ছি, এবং এই 10 লাখ হোক, 20 লাখ হোক, 27 লাখ হোক, হোয়াট এভার ইট ইস, কিন্তু একটা সংখ্যা নিশ্চয়ই আছে, এবং সেই সংখ্যা কিন্তু সরকারি কোনো পদে তারা নেই, তারা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে। তো অনেকেই প্রশ্ন করেন যে তাহলে কি আমাদের দেশের সন্তানরা সেই দায়িত্ব পালন করতে পারেন না, না তারা সুযোগ পান না? এই দায়িত্ব ইন্ডিয়ান না, এই দায়িত্ব অবশ্যই বাংলাদেশ সরকারের। যারা পতিত স্বৈরাচার সরকার ছিলেন আগে, তাদের সে দায়িত্ব, তারাই ইন্ডিয়ার পারপাসকে সার্ভ করার জন্য তারাই সিস্টেমটা করেছে। এই সিস্টেমটা আগে ছিল না। এখন তারা যেই বেসরকারি অর্গানাইজেশনগুলোতে আছেন, এখন সেই সুযোগটা যদি ওই পতিত স্বৈরাচার সেই ব্যবস্থাটা না করতে, বন্ধ রাখতেন, তাহলে তো আমার দেশের ছেলেরা কেন, এখন তো অনেক কিছু বন্ধ করেছেন এই বর্তমান সরকার, তারা এই ব্যাপারে কি কোনো উদ্যোগ নিয়েছে এখন পর্যন্ত? আমার জানা মতো এখনো পর্যন্ত কোনো উদ্যোগ আমি দেখিনি। কেন নেয়নি এটা আসলে এই সরকার বলতে পারবে যে কেন নেয়নি। কিন্তু আমার একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি ইমিডিয়েটলি এটা করা উচিত। কারণ হচ্ছে আমার দেশের জনগণ, আমার দেশের বেকারত্ব অনেক বেশি, এবং আই বিলিভ আমার দেশের মধ্যে এক্সপার্ট কোয়ালিফাইড লোকজন, উই হ্যাভ লট অফ কোয়ালিফাইড পিপল, উই নিড টু ইউটিলাইজ দেম। আমাদের বিদেশ থেকে আমরা রেমিটেন্স আনছি আর আমাদের টাকাটা নিয়ে যাচ্ছে, এটা তো হতে পারে না। এটা কেমন ধরনের কথা? ড্রেন হয়ে যাচ্ছে আমাদের টোটাল রেমিটেন্সটা, এটা হতে পারে না। আমাদের ইমিডিয়েটলি অ্যাকশনে যাওয়া উচিত। এটা এই জন্য না যে আমরা তাদেরকে ঘৃণা করছি, চাচ্ছি না। আমাদের লোকজন আছে, কোয়ালিফাইড মানুষ আছে, আমাদের বেকারত্ব আছে, উই নিড টু ইউটিলাইজ দেম। দিস ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। আমি মনে করি সরকার এই বিষয়ে কাজ করা খুবই জরুরি ভিত্তিতে কাজ করা দরকার। এই যে ভারতের সঙ্গে এখন যেই সম্পর্ক, যেই জায়গাটা দাঁড়িয়েছে, ঘোষণাই দিয়েছে তারা বাংলাদেশিদের চিকিৎসা দিবেন না, আর ভারত ইতিমধ্যে ভিসাটাও বন্ধ করে রেখেছে, আর বাংলাদেশও ঘোষণা দিয়েছে গতকাল যে তারা ভারতীয়দের বাংলাদেশে আসার ব্যাপারে যে ভিসা, সেটা খুবই সীমিত করে ফেলা হবে। এই যে চিকিৎসা খাতে মনে হয় না, কারণ আমাদের দেশের খুব বড় জনগণ ভারতীয় চিকিৎসা সেবা নিচ্ছেন, তাদের অবস্থাটা কি হবে? এবং মাঝপথে যদি এরকম থেমে যায়, যারা রেগুলার ট্রিটমেন্ট নিচ্ছেন, তো তারা কি ভোগান্তির শিকার হবেন না? আমার মতে কি জানেন, এটা একটা ভালো একটা কাজ করছে। এটা এই উদ্যোগটা নিয়ে ইন্ডিয়া
বেসিক্যালি বাংলাদেশের উপকার করছে। কেন বাংলাদেশের উপকার করছে? এই জন্যে আমরা কেন ইন্ডিয়া চিকিৎসার জন্য যাব? ইন্ডিয়ার যদি চিকিৎসা আমাদের ব্যবস্থা- চিকিৎসা সেবা নেই বলেই তো যাচ্ছে। আমাদের যদি চিকিৎসা ব্যবস্থা এত নিম্নমানের হয়ে থাকে, আমরা চিকিৎসা ব্যবস্থায় কেন হাত দেব না? আমি মনে করি ইন্ডিয়া আমাদের একটা উপকার করছে। যদি এটা বন্ধ করে দেয়, আমি পার্সোনাল ইন্ডিয়াকে ধন্যবাদ দিতে চাই। কেন জানেন? কারণ এমন একটা সিচুয়েশন তৈরি হবে, মানুষ আর যেতে পারবে না। তারা এমন একটা জায়গায় এসে দাঁড়াবে যে তারা বাউন্ড হয়ে যাবে এখন একটা চিকিৎসা সিস্টেমের মধ্যে হাত দেওয়ার জন্য। আমাদের চিকিৎসা সিস্টেমের মধ্যে আজ থেকে আরও 30 বছর আগে হাত দেওয়া উচিত ছিল। প্রশ্ন হচ্ছে, আমার হতে পারে, তার আগের সরকারের হতে পারে, তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, পলাতক শরীরানি হতে পারে, যারই হোক না কেন, পয়েন্টটা হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের চিকিৎসা সিস্টেমের মধ্যে হাত দেওয়া আরও আগে জরুরি ছিল। কার ভুল ছিল, কার ভুল ছিল না, এটা নিয়ে আলোচনা করার কোনো সময় সমনষ্ট করার সময় আমাদের নাই। কিন্তু আগামীতে যে চিকিৎসা সেবা ভালো হবে, কারণ ভোগান্তির শিকার হচ্ছে তো সাধারণ মানুষ। কিন্তু চিকিৎসা সেবাটাকে উন্নত করার দায়িত্ব তো পলিসি লেভেলে যারা আছেন, তারা তো সিঙ্গাপুর যাচ্ছেন, তারা ব্যাংকক যাচ্ছেন, ইউরোপ আমেরিকায় যাচ্ছেন চিকিৎসা নেয়ার জন্য। তারা তো দেশে খুব একটা চিকিৎসা নিচ্ছেন না। সেই দেশের এই ভেঙে পড়া, এই ভঙ্গুর চিকিৎসা সেবার ভুক্তভোগী তো এই দেশের সাধারণ মানুষ। তাহলে তারা কোথায় যেয়ে দাঁড়াবেন? আমাদের ওই চিকিৎসা সিস্টেমে 31 দফার মধ্যে চিকিৎসার কথাটা, এই পয়েন্টটা কিন্তু আছে যে আমাদের চিকিৎসা সেবার মধ্যে, মানে বিএনপির যে 31 দফা দেওয়া হয়েছে, জনাব তারেক রহমান 31 দফার চিকিৎসা সিস্টেমের যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাকে উন্নয়ন করে সুন্দর একটা চিকিৎসা ব্যবস্থা দেওয়া হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, আমাদের ইন্ডিয়ার উপর কোনো ধরনের কোনো ডিপেন্ডেন্সি আমাদের রাখা যাবে না। চিকিৎসার ক্ষেত্রে যে ব্যবস্থাটার কথা বলা হয়েছে, তারা দিবে না আমাদেরকে সেখানে চিকিৎসার জন্য। আমি মনে করি এই চিকিৎসায় বাংলাদেশ ইন্ডিয়ার চেয়ে যেন ভালো করতে পারে, এরকম একটা সিস্টেম আমাদের চালু করা অতীব জরুরি। কারণ আমরা জনসংখ্যার দিক দিয়ে প্রায় 20 কোটির মতো মানুষ, 18 কোটি যদিও বলা হয়ে থাকে, 20 কোটির মতো মানুষ। এত ছোট্ট একটা জায়গার মধ্যে 20 কোটি মানুষ, আমাদের চিকিৎসা সেবা নাই, আমাদের কিছু নাই, আমরা কি এভাবে চলতে পারি? আমাদের চিকিৎসা সিস্টেমটা যদি সুন্দর করে দেওয়া হয়, আমাদের এই যে রেমিটেন্স কত টাকা চলে যাচ্ছে চিকিৎসার নাম করে ভারত নিয়ে যাচ্ছে, তারা আমাদের সাথে খেলা করছে। একবার দূতাবাস বন্ধ রাখে, আবার কি করে ভিসা দেওয়া যাবে না, আবার ওইটা করে। এত নাটক দেখার সময় কোথায়? ইন্ডিয়া গিয়ে মানুষ, আমি বিশ্বাস করি আপনি যদি থাইল্যান্ডে যান, ইন্ডিয়াকে যে টাকাটা খরচ করবেন, থাইল্যান্ডে সেম টাকা আপনি চিকিৎসা করে চলে আসতে পারবেন। তাহলে ইন্ডিয়া কেন যাবেন আপনি? একটা ফ্লো চলে আসছে মানুষের মধ্যে থাকে যে আমি ইন্ডিয়ায় চলে গেলাম, চিকিৎসাটা ভালো আছে অল্প টাকায়। থাইল্যান্ড যেতে মানুষ ভয় পায়। প্রকৃত অর্থে আপনি থাইল্যান্ডে গিয়ে ট্রিটমেন্ট নেন, আপনার কিন্তু সেম টাকার মধ্যে আপনি সেরে যাবে। মানুষ সেটা জানে না। কিন্তু আমি থাইল্যান্ডে যাওয়ার পক্ষে আমি না, সিঙ্গাপুরে যাওয়ার পক্ষেও আমি না। আমি হচ্ছি বাংলাদেশে সাধারণ মানুষের জন্যে আমাদের এই চিকিৎসা সেক্টরে নজর দেওয়া খুবই জরুরি, এবং এর উন্নয়ন করে আমাদের সাধারণ জনগণের পাশে থাকা জরুরি। সুন্দর সিস্টেম করবে, মানুষ বিদেশে যাবে না, বাংলাদেশের চিকিৎসা নেবে, সুস্থ থাকবে, বাংলাদেশের টাকা বাংলাদেশের ভিতরে থাকবে। ভারত থেকে গরু না আসলে বা বার্মা থেকে গরু না আসলে এদেশে কোরবানির গরু পাওয়া যেত না। পরে যখন সেই প্রতিবেশী দেশগুলো তাদের বর্ডার সিল করে দিল, তখন কিন্তু ধীরে ধীরে বাংলাদেশে গরু খামারের সংখ্যা বেড়ে গেল, এবং এখন কিন্তু প্রতিবেশী দেশের গরু লাগে না, দেশের খামারিদের গরু দিয়েই কোরবানি করা যায় বা সারা বছর চলা যায়। সত্যি যদি তেমনটি হয় যে প্রতিবেশী দেশগুলো চিকিৎসার জন্য তাদের চিকিৎসা সেবা বন্ধ করে দিল বাংলাদেশিদের জন্য, আজকের অতিথিও বলেছেন যে তাহলে এদেশে সত্যিকার অর্থেই চিকিৎসা সেবা গড়ে উঠবে। ঠিক আমদানি নির্ভরতা থেকে বেরোয় এসে এদেশে রপ্তানিমুখী হতে পারবে এদেশের শস্য বা অন্যান্য যে জিনিসগুলো প্রতিবেশী দেশগুলোর উপর নির্ভর করতে হয়। ধন্যবাদ সবাইকে।